সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ় বললেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মোবাইল আমদানিতে শুল্ক কমল ৬০%, স্টক লট বৈধ করার সিদ্ধান্ত। দেশের স্বার্থে মিলেমিশে আমরা একসঙ্গে কাজ করতে চাই বলে মন্তব্য করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ়। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের দৃঢ় উপস্থিতি ও সংহতি প্রকাশের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ়। প্রফেসর ইউনুস বলেন, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী সরকার প্রধানের প্রতি সার্কভুক্ত দেশগুলো যেভাবে সম্মান জানিয়েছে তাতে তিনি গভীরভাবে অভিভূত হয়েছেন। ঢাকায় অনুষ্ঠিত খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেন। তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী বিজিথা থেরাত, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডি এন দুঙ্গেল এবং মালদ্বীপের উচ্চশিক্ষা ও শ্রমমন্ত্রী আলী হায়দার আহমেদ। পরে পাকিস্তানের সংসদীয় স্পিকার এবং নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মন্ত্রীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সফররত বিশিষ্টজনরা প্রয়াত খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্রের জন্য তাদের আজীবন সংগ্রাম ও দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, জানা যায় রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি দেখে তারা অভিভূত। এতে বোঝা যায় মানুষ তাকে কতটা সত্যিকারের ভালোবাসতেন। প্রধান উপদেষ্টা বলেন, সবকটি বৈঠকে প্রধান উপদেষ্টা বারবার দক্ষিণ এশীয় অঞ্চলীয় সহযোগিতা সংস্থাকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। মালদ্বীপের মন্ত্রী আলী হায়দার আহমেদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, গতকাল জানা যায় আমরা প্রকৃত সার্কের চেতনা দেখেছি। সার্ক এখনো বেঁচে আছে, সার্কের চেতনা এখনো জীবিত। গতকাল সার্ক সক্রিয় ছিল, আমরা একসঙ্গে আমাদের দুঃখ ভাগ করে নিয়েছি। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা থেরাতকে বলেন প্রধান উপদেষ্টা। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে সার্ক নেতাদের একটি অনানুষ্ঠানিক সমাবেশের জন্য তার প্রচেষ্টার কথাও স্মরণ করেন। এদিকে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 10% করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা এখনকার শুল্কের প্রায় 60% কম। একই সঙ্গে বিটিআরসির নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা এবং বর্তমানে ব্যবসায়ীদের হাতে থাকা মোবাইল ফোনগুলোকে কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই স্টক লট হিসেবে বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে, যা প্রায় 60% হ্রাস। একই সঙ্গে দেশীয় উৎপাদকের ক্ষেত্রে কাস্টমস ডিউটি 10% থেকে কমিয়ে 5% নির্ধারণ করা হয়েছে, যা 50% কম। সরকারের মতে এই সিদ্ধান্তের ফলে বৈধ আমদানি ও দেশীয় উৎপাদন উভয়ই উৎসাহিত হবে এবং বাজারে মোবাইল ফোনের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। সরকারি সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, বিটিআরসির নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা এবং বর্তমানে ব্যবসায়ীদের হাতে থাকা মোবাইল ফোনগুলোকে কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই স্টক লট হিসেবে এনইআইআর সিস্টেমের অনুমোদন দেওয়া হবে, অর্থাৎ বাজারে থাকা ফোনগুলোকে বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। আমদানির বিপরীতে দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার যুক্তিতে শুল্ক কমানোর বিষয়ে আপত্তি থাকলেও বাস্তবতা বিবেচনায় কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চলতি অর্থবছরে সরকারের প্রায় 35 কোটি টাকার রাজস্ব ক্ষতি হতে পারে। জসিমউদ্দিন আরও জানান, প্রবাসীদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফেরার পর তাদের ব্যবহৃত মোবাইল ফোন 3 মাস পর্যন্ত বন্ধ করা হবে না। কেউ 3 মাসের কম সময় দেশে অবস্থান করলে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। 3 মাসের বেশি অবস্থান করলে পরে রেজিস্ট্রেশন করতে হবে। একই সাথে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রেও আগামী 3 মাসে মোবাইল ফোন ব্লক করা হবে না। একই সময়ে ব্যবসায়ীদের স্টক লট নিয়মিত করার সুযোগ দেওয়া হবে। এজন্য শুধু বিটিআরসিকে বৈধ হ্যান্ডসেটের আইএমআই নম্বরে তালিকা প্রদান করতে হবে। বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, যারা হামলা চালিয়েছে তারা কোনোভাবে আইনের ঊর্ধ্বে নয়। এই রাষ্ট্রবিরোধী ও ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ প্রক্রিয়ার বিচারের আওতায় আনা হবে।
এদিকে নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আবারও বসার ইচ্ছার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা দেশের স্বার্থে মিলেমিশে একসঙ্গে কাজ করতে চাই। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সন্ধ্যা 7টার দিকে গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে আমির। এ সময় তিনি তারেক রহমানকে এবং তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে জামায়াত আমির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া জাতির জন্য যে অবদান রেখেছেন তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছেন। তার এই পাওনা দেখে আমরাও অনুপ্রাণিত হই। আমরাও যদি জাতির জন্য সেরকম অবদান রাখতে পারি, হয়তো এদেশের মানুষ আমাদেরও এই একই রকম বিদায় দেবে। এটি সবার কপালে জোটে না। এই সম্মানটা পাওয়া, মানুষের চোখের পানি দিয়ে বিদায় সংবর্ধনা পাওয়া, এটা বিশাল ব্যাপার। তিনি বলেন, দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাকি আছে। সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সরকারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। 12 তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক, আমরা এই দোয়া করি। আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাআল্লাহ আমরা একসঙ্গে কাজ করব। তিনি বলেন, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আমরা আবার বসতে চাই, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, সিদ্ধান্ত নেব। আপনারা দোয়া করবেন ম্যাডাম। ঐক্যের যে পাটাতন তৈরি করে দিয়ে গেছেন, সেই জায়গা থেকে আমরা যেন নিজেদের দায়িত্বটা পালন করতে পারি। সুপ্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ সবার আগে পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।